যদিও ছাত্র রাজনীতি নেতৃত্ব এবং নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে চালু করা হয়, কিন্তু আমরা প্রায়ই দেখি সেটি বিভাজন, হিংসা এবং পড়াশোনার পরিবর্তে ক্ষমতার লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছে। একতা এবং বুদ্ধিভিত্তিক বিকাশের পরিবর্তে এটি শত্রুতা, বিভাজন এবং কখনো কখনো ভয়ের জন্ম নেয়। যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং ছাত্রদেরকে আমি নিয়মিতই দেখি। এই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এখন যিনি অন্তরীণ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা, তার লেখা একটি বই প্রকাশিত হয়েছিল। বইটি আমার হাতে এসে পৌঁছেছে কিছুদিন আগে। আমি সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু পড়ে শোনাতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তুমি কিভাবে করো স্বাধীনতা বিরোধী সংগঠন? স্যার, আমি করি না। কেউ প্রমাণ দিতে পারলে যে শাস্তি দেন মাথা পেতে নেব। প্রক্টর স্যার হুঙ্কার দিয়ে ওঠেন, কি প্রমাণ চাও তুমি? তোমার ফোন পরীক্ষা করেছে ছেলেরা, অবশ্যই তুমি স্বাধীনতা বিরোধীদের লোক। আমি চিৎকার করে উঠি, এসব সত্যি না স্যার। তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আবার তোমার এত সাহস, তুমি ফোন করো আমাকে? স্যার, আমি কেঁদে ফেলি এবার। তাহলে কার কাছে যাব স্যার? তিনি তিক্ত কণ্ঠে পাকিস্তানের নাম বলেন, সেখানে চলে যেতে বলেন। পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক? কেন যাব সেখানে? কিছুই বুঝতে পারি না। বিস্মিত হয়ে বলি, কই যাব স্যার? পাকিস্তান, পেয়ারা পাকিস্তান। নাটকে ভঙ্গিতে এটা বলেই তিনি ফোন কেটে দেন। আমি আবু বকর, এই সময়ের বিব্রতকর কাহিনী। এর পাশাপাশি আরো একজন অধ্যাপকের অনুভূতির কথা, যিনি বইটি লিখেছেন। বছর 3 আগে আমার এক ছাত্র এলো দেখা করতে। দেখি তার একটা আঙুল বাঁকা, কথা বলার সময় হাত কাঁপছে। জিজ্ঞেস করার পর প্রথম কিছু বলতে চাইল না। নিজের হাতটা টেবিল থেকে নামিয়ে লুকিয়ে ফেলল। এক সময় অশ্রুসিক্ত কণ্ঠে জানাল মিথ্যে অপবাদ দিয়ে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। বহুদিন বিমর্ষ হয়ে থাকতাম তার কথা মনে করে। ভাবতাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কত কিছু জানি আমি। জানি ছাত্র নির্যাতনের নেপথ্যের ঘটনাগুলো। ভাবতাম এসব কাহিনী বলা দরকার সবাইকে। এই উপন্যাসে প্রেম, ভালোবাসা, ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মকাণ্ড, ধর্মভিত্তিক রাজনীতির নানা রঙের ক্যানভাস রয়েছে। তবে সবচেয়ে বেশি সযত্নে রয়েছে ছাত্র নির্যাতনের কাহিনী। এবং এই বইটির প্রতি পরতে পরতে পড়তে গেলে আপনিও তা বুঝতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, বড় ভাইগিরি এবং নিগ্রহ, নির্যাতন এবং সংঘর্ষের, সংঘাতের, অপনিয়মের কাহিনী। আমি পড়ছি প্রথম পাতার প্রথম প্যারা থেকে। আমাকে হাসপাতালে আনা হয়েছিল কিছুদিন আগে। ঠিক কতদিন আগে মনে নেই, মনে থাকার কথা না, কারণ আমাকে আনা হয়েছিল অচেতন অবস্থায়। এখনো এখানে আছি, ব্যান্ডেজ বাঁধা শরীর নিয়ে সারাটা সময় শুয়ে থাকি। নড়াচড়া করলে হঠাৎ কোথাও তীব্র যন্ত্রণার বোমা বিস্ফোরিত হয়। তারপর তা আতশবাজির মতো চারপাশে ছড়িয়ে পড়ে। আমি দাঁতে দাঁত চেপে থামার অপেক্ষা করি। চলে যাব একদম শেষে। এটি হচ্ছে 28 পর্ব।
এতক্ষণ যা লিখলাম তা আমার জীবনের কাহিনী। নিজের জীবনের কাহিনী আমি এখানে সব কিছু বলেছি, কিন্তু নিজের নাম বলিনি। আমার নাম আবু বকর, পিতার নাম আবু সাইদ। আবু বকর রাজুল্লাহু আলাইহিসাল্লাম ছিলেন ইসলামের খলিফা। তিনি সত্য কথা বলতেন। আমি মিথ্যা কথা বলি না তা না, কিন্তু এখনো বলিনি। এখানে যা লিখেছি সব সত্যি, তবে কিছু কিছু কথা লেখার সময় মনে ছিল না বা বলতে ইচ্ছে হচ্ছিল না। যেমন আমি যখন হলের উপদপ্তর সম্পাদক হয়েছিলাম, তার কিছুদিন পর গেস্ট রুমে কয়েকদিনের পুরনো একটা পত্রিকা দেখি। সেখানে জঙ্গি সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করায় একটা খবর ছিল। ছিল বুকের ওপর আমি জঙ্গি কাগজ সেটে দেয়া তরুণদের ছবি। তাদের পাশে হাসি মুখে কালো কাপড় পরা 2 পুলিশ ভাই। একজন তরুণীর মুখ নিচু করা ছিল। কেন যেন আমার এক ঝলক সন্দেহ হয়েছিল, এটা মিনহাস কিনা। যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং ছাত্রদেরকে আমি নিয়মিতই দেখি যে তারা যখন প্রথম ফার্স্ট ইয়ারে ক্লাসে আসে সেটাও যেমন দেখি, মাস্টার্সে যখন বের হয়ে যায় তখনও দেখি, এবং মাস্টার্স শেষ করার পরে যে একটা জবলেস অবস্থায় থাকে সেটাও দেখি। এই পুরো জার্নিটাতে আমার মনে হয় কিছু কিছু ছাত্র রাজনীতিতে যুক্ত হয়, বিভিন্ন কারণে যুক্ত হয়। কেউ কেউ ইডিওলজি দ্বারাই যুক্ত হয়, একেবারেই মন প্রাণে রাজনীতি পছন্দ করে সেজন্য যুক্ত হয়। কেউ কেউ হলে সিট পাওয়ার জন্য, একেবারেই প্র্যাকটিক্যাল কথা বলছি, হলে সিট পাওয়ার জন্য যুক্ত হয়। কেউ কেউ বড় ভাইয়ের জৌলস দেখে নিজেও হয়তো একদিন জৌলসের মুখোমুখি পাবেন সেই চিন্তা থেকে হয়। এরকম অনেক কিছুকে চিন্তা করে ছাত্র রাজনীতিতে যুক্ততা ইদানিং কালে তৈরি হয়েছে। আগের ছাত্র রাজনীতির যে ইতিহাস ছিল বাংলাদেশের, সেখান থেকে এই রাজনীতি এখন অনেক দূরে, এটা আমরা সবাই জানি। ওই জায়গাটাতেই আমার প্রশ্ন ছিল যে কি এমন ছাত্র রাজনীতিতে কি এমন রঙিন খেলা চলে যে মানে যারা ইডিওলজি বিশ্বাস করে আসে তাদের কথা ভিন্ন, কিন্তু বাকি যারা এই যে বিভিন্ন কারণে এবং এই যে বড় ভাই কালচার গড়ে উঠেছে, এবং যেই রাজনীতি যে করুক না কেন তার সাথে রাজনৈতিক মতাদর্শের সাথে যে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজেদেরকে অনেক কিছু ভাবতে থাকে, এই জায়গাগুলো নিয়েই মূলত আমার লেখাটা ছিল। যে নেতা হবে, অবশ্যই নেতা হবে, কিন্তু নেতা হওয়ার অর্থ এই না যে আমি এমন কিছু দেখাবো যে সাধারণ ছাত্রছাত্রীরা, কারণ আমি তো সাধারণের পক্ষ হয়ে নেতা হয়েছি, তো সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদেরকে বিচ্ছিন্ন ভাবে, নিজেদেরকে এক্সক্লুডেড, বঞ্চিত ভাবে, সেটা নেতা না। নেতা হবে, ছাত্র নেতা হবে সে যে ছাত্রদের পক্ষে থাকবে, ছাত্রদের জন্য যে কোনো কিছু ত্যাগ স্বীকার করতে একেবারে প্রস্তুত থাকবে, ছাত্রদের মনের মতো একজন নেতা হবে যে ছাত্রদের ডাইনিং এর চিন্তা ভাবনা করবে, ডালে কেন পানি বেশি, এটার কেন দাম বাড়ছে, ওইটা কেন কি হচ্ছে, সেসব নিয়ে চিন্তা করবে। কিন্তু যে ছাত্র নেতা ধরেন পাজারো দিয়ে আসার চিন্তা করে মধুর ক্যান্টিনে বা যে কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, যে ছাত্র নেতা মনে করে যে আমাকে সবাই হুজুর হুজুর করবে, ভাই বড় ভাই করবে, সেটা তো আসলে ছাত্র নেতা না। তারা যেই নেতার রাজনীতিকে বিশ্বাস করে রাজনীতিতে এসেছে, সেই সব নেতারা, বা একেবারেই যদি আমি বলি যে এখন যেমন ছাত্রলীগের কথা যদি বলি, যে বঙ্গবন্ধুর কি জীবনাদর্শ এরকম ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময়ের গৌরব, আমাদের সবার গৌরব। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের কথা জানতে চাচ্ছি, এখন কি পর্যায়ে আছে, এবং এই যে হত্যা, মামলা, খুন, দলীয় রাজনীতি, শিক্ষক এবং ছাত্ররা যে জড়িত হয়ে যাচ্ছে, কি করলে আমরা এটা থেকে ভালো একটা দিক আশা করতে পারি? আমি প্রথমে একটা কথা বলি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব লাকি প্রতিষ্ঠান। লাকি প্রতিষ্ঠান কেন? এখানে সারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরা পড়তে আসে, তারা তাদের নিজেদের যোগ্যতায় জীবনে এস্টাবলিশ হয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়, অনেক জায়গায় এস্টাবলিশ হয়।
তাদের পরিচয়টা যখন মানুষজন জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবে এখানে কিন্তু খুব ভালো রকম পড়াশোনা হয়, এত ভালো ভালো জিনিস আমরা প্রডিউস করেছি, তা আমাদের ক্রেডিট না, অনেক ক্ষেত্রে আমাদের ক্রেডিট না। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তো বাইরে আহ, 2টা বিশ্ববিদ্যালয় পড়েছি, IUCN এ কাজ করেছি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যেতাম একটা কাজে, অনেকদিন গিয়েছি, টাফট ইউনিভার্সিটি গিয়েছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ছাত্রদের প্রতিভার গুণে টিকে আছে, কিছু কিছু ভালো শিক্ষক অবশ্যই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মানের যে অবনতি, এটা অনেক বছর ধরে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারের মানে যে অবনতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুর পর আলাদা গর্ব করার জায়গা ছিল। যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সবচেয়ে আগে ফুঁসে দাঁড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো যে চিরন্তন অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট প্রতিষ্ঠান। এই চরিত্রটা বন্ধ হারিয়ে গেছে। তবে আমার যে স্টুডেন্টরা, আবারও বলে রাখি, এটা আমাদের ক্রেডিট না, অনেকাংশে তাদেরই ক্রেডিট, যারা জন্মগত প্রতিভা, তারা নিজেরা পড়াশোনা করে, তাদের এই এই যে ইনটেকটা আর কি, এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে আপনার ইনপুটটা ভালো ভালো স্টুডেন্টদের, এটা আমাকে মাঝে মাঝে বিস্মিত করে যে প্রত্যেকটা ছেলে মেয়েরা এত ট্যালেন্টেড। তখন মনে হয় আহারে, আমাদের এখানে যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থা থাকতো, যদি একটা ভালো সমাজ ব্যবস্থা, পলিটিক্যাল ব্যবস্থা থাকতো, আপনি বিশ্বাস করতে পারবেন, আমি চিন্তা করতে পারি না যে আমার নাম এত লোক জানে। আমি আপনাকে বলি, আমি আমার শিক্ষা জীবনে অন্তত 20 জন স্টুডেন্টকে দেখেছি যারা সত্যি আমার চেয়ে ট্যালেন্টেড, 20 জন দেখেছি সত্যি ট্যালেন্টেড, এবং আরো কমপক্ষে 50 জনকে দেখেছি যারা পোটেনশিয়ালি ট্যালেন্টেড ছিল, কিন্তু পড়াশোনা আগ্রহ হারিয়ে ফেলেছে। আর ঠিক এই কারণগুলোর কারণেই আমি বিশ্বাস করি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অতি জরুরি। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং বুদ্ধিবৃত্তি ভিত্তিক উদ্দীপনামূলক পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে বেড়ে উঠতে পারে। আসুন আমরা শিক্ষার্থীদের গঠনমূলক কার্যক্রম, নেতৃত্বের প্রোগ্রাম এবং সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করি, যেখানে তারা রাজনৈতিক সংঘাতের নেতিবাচক প্রভাব মুক্ত থেকে দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে। ধন্যবাদ। এবারে শুনবো আপনার কথা।